কিছু গল্প খুব সহজ সরল হয়, কিন্তু কিছু গল্প এমন থাকে যা শুরু থেকে আপনার মাথার সঙ্গে এক ভয়ঙ্কর খেলা খেলতে শুরু করে। আজ আমরা কথা বলবো 2026 সালের দুর্দান্ত তামিল স্ক্যাম থ্রিলার সিনেমা কনসিটি নিয়ে। এই সিনেমাটি তার একের পর এক মাইন্ড ব্লোয়িং টুইস্ট আর দারুণ গল্পের জন্য দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন তুলেছে। গল্পের কেন্দ্রে রয়েছে বেঙ্গালুরে বসবাসকারী শ্রাবণ, যার মাত্র 5 বছরের ছেলে জীবা হঠাৎ করে অপহরণ হয়ে যায়। আর এই একটি ঘটনায় পুরো পরিবারকে ঠেলে দেয় 7 বছর আগের এক অন্ধকার অতীতে, যেখানে লুকিয়েছিল বিশ্বাসঘাতকতা, অসহায়ত্ব এবং ভারতের ইতিহাসের সবচেয়ে বড় নকল টোল প্লাজা স্ক্যাম। এই গল্পের প্রতিটি চরিত্র যেন একটি মুখোশ পরে আছে। এখানে কেউ পুরোপুরি নির্দোষ নয়, আবার কেউ পুরোপুরি অপরাধীও নয়। গল্পের শুরু হয় ভারতের কর্ণাটকের ব্যস্ত শহর বেঙ্গালুরু থেকে। সেখানে শ্রাবণ তার পরিবারকে নিয়ে একটি ছোট হোটেল চালায়। তার পরিবারে রয়েছে তার স্ত্রী শ্যালক জ্যাকির বৃদ্ধ মা জানকী আর তাদের সবার আদরের 5 বছরের ছেলে জীবা। বাইরে থেকে দেখলে পরিবারটিকে খুবই সুখী আর শান্ত মনে হয়, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় তাদের জীবনে যেন এক অদ্ভুত নীরবতা বাসা বেঁধেছে। শ্রাবণ আর তার স্ত্রীর মধ্যে প্রায় কোনো কথাবার্তাই হয় না। দেখে মনে হয় অতীতে কোনো গভীর ক্ষত তাদের সমস্ত সুখ কেড়ে নিয়েছে। তবুও তারা নিজেদের সব কষ্ট লুকিয়ে শুধু ছেলের সুন্দর ভবিষ্যতের জন্য বেঁচে আছে। তাই জীবাকে শহরের সবচেয়ে দামি স্কুলে পড়াচ্ছে। প্রতিদিনের মতো সেদিনও শ্রাবণ ছেলেকে স্কুলে পৌঁছে দেয়, কিন্তু দুপুরে যখন তাকে নিতে আসে তখন তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা অপেক্ষা করছিল। শ্রাবণ যখন শিক্ষিকার কাছে জীবার কথা জানতে চায়, তখন তিনি বলেন, কিছুক্ষণ আগে জীবার কাকা পরিচয় দিয়ে একজন লোক এসেছিল। সে বলেছিল বাড়ি থেকে জরুরি খবর এসেছে। জীবাও তাকে চিনতে পেরেছিল, তাই আমরা তার সঙ্গেই পাঠিয়ে দিয়েছি। একথা শুনে শ্রাবণের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়, কারণ বেঙ্গালুরুতে তাদের কোনো আত্মীয় বা কাকা নেই। অর্থাৎ কেউ খুব পরিকল্পনা করেই তার ছেলেকে অপহরণ করেছে। খবর পেয়ে পুরো পরিবার দৌড়ে স্কুলে আসে। সবাই মিলে প্রিন্সিপালের কক্ষে বসে সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে, কিন্তু স্ক্রিনে অপহরণকারীর মুখ স্পষ্ট হতেই পরিবারের সবার মুখের রং পাল্টে যায়। তাদের চোখে শুধু ভয় নয়, আরো বড় কিছু ছিল, একটা পুরনো আতঙ্ক। দেখেই বোঝা যাচ্ছিল লোকটিকে তারা শুধু চেনেই না, বরং বহু বছর ধরে তার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। তবে পরিচালক এখানে একটি বড় সাসপেন্স রেখে দেন, কারণ আমাদের এখনো অপহরণকারীর মুখ বা পরিচয় দেখানো হয় না। এরপর গল্প হঠাৎ করেই 7 বছর পেছনে, অর্থাৎ 2010 সালে ফিরে যায়। সেই সময় চেন্নাইয়ের মঙ্গলাপুরম এলাকায় শ্রাবণ একাই থাকতো। তখন তার বিয়ে হয়নি। সে তামিলনাড়ুর বিদ্যুৎ বিভাগের অফিসে বিদ্যুৎ বিল জমা নেওয়ার কাজ করত। এই সরকারি চাকরিটি সে তার মায়ের মৃত্যুর পর কম্পেশনের অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে পেয়েছিল, কিন্তু এই চাকরি তার একদমই ভালো লাগতো না। তার সহকর্মী ছিল ভীষণ অলস, নিজের সব কাজ শ্রাবণের ঘাড়ে চাপিয়ে দিয়ে সারা দিন বাইরে ঘুরে বেড়াতো। প্রতিদিন শত শত মানুষ বিদ্যুৎ বিল দিতে এসে অফিসে আসতো। এত বড় ভিড় একাই সামলাতে হতো শ্রাবণকে। মানুষের কাছ থেকে টাকা নেওয়া, বিল এন্ট্রি করা, সব কাজ একা হাতে করতে হতো। তবে অফিসের চেয়েও বড় সমস্যা ছিল তার ব্যক্তিগত জীবন। সে বিশাল ঋণের বোঝায় ডুবেছিল। আসলে মৃত্যুর আগে তার মায়ের একটাই স্বপ্ন ছিল, নিজের একটা ছোট্ট বাড়ি হবে। মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে শ্রাবণ একটি বেসরকারি ফাইন্যান্স কোম্পানি থেকে চড়া সুদে বড় অঙ্কের ঋণ নেয়, কিন্তু বাড়ি তৈরি হওয়ার অল্প কিছুদিন পরেই তার মা মারা যায়, আর সেই বিশাল ঋণের পুরো দায়িত্ব এসে পড়ে শ্রাবণের কাঁধে। বছরের পর বছর তার বেতনের বড় অংশ কিস্তি দিতেই শেষ হয়ে যেত। এত বেশি সুদ ছিল যে আসল টাকার 1 টাকাও কম ছিল না। ঋণ আদায়কারীরা দিন-রাত ফোন করে তাকে গালাগালি আর হুমকি দিত। তাদের এড়াতে শ্রাবণ দিনের বেলায় বাড়ির মূল গেটে বাইরে থেকে তালা ঝুলিয়ে রাখত এবং পেছনের ভাঙা রাস্তা দিয়ে চোরের মতো আসা যাওয়া করত। এদিকে ঋণদাতারা দরজায় লাথি মেরে চিৎকার করত, যেখানেই লুকিয়ে থাকো, একদিন না একদিন তোমাকে ধরবই। চাকরির চাপ আর ঋণের যন্ত্রণা থেকে মাঝে মাঝে শ্রাবণের শান্তির জায়গা ছিল ইমান আন্নার ছোট্ট চায়ের দোকান। ইমান আন্না ছোটবেলা থেকেই শ্রাবণকে চিনতেন
এবং নিজের ছেলের মতো ভালোবাসতেন। সেখানেই তার দেখা হতো বন্ধু কুইক মানির সঙ্গে। মানি একটি শেয়ার ট্রেন্ডিং কোম্পানিতে কাজ করত। সে প্রায়ই শ্রাবণকে বলতো, দোস্ত কিছু টাকা শেয়ার মার্কেটে লাগাও, এক রাতেই সব ঋণ শোধ হয়ে যাবে। কিন্তু শ্রাবণ হেসে উড়িয়ে দিত, খাওয়ার টাকাই নেই, ঋণ শোধ করতে পারছি না, ইনভেস্ট করব কি দিয়ে। ঠিক তখনই গল্পে প্রবেশ করে নতুন এক চরিত্র, গর্ভবতী নারী এনা। এনা ভালোবেসে পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিল, কিন্তু গর্ভবতী হওয়ার পর তার কাপুরুষ স্বামী সব টাকা নিয়ে তাকে একা ফেলে পালিয়ে যায়। অচেনা শহরে অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে যখন সে লড়াই করছিল, তখনই তার জীবনে নেমে আসে আরো বিপর্যয়। একদিন বাড়ি ফিরে সে দেখে তার সমস্ত কাপড় চোপড় আর জিনিসপত্র রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। কাঁদতে কাঁদতে বাড়িওয়ালার কাছে কারণ জানতে চাইলে সে আরো বড় ধাক্কা খায়। এনার সামনে তখন আর কোনো পথ খোলা ছিল না। হয় নিজের জীবন শেষ করে দেবে, নয়তো বেঁচে থাকার জন্য অপরাধের পথ বেছে নেবে। শেষ পর্যন্ত এনা তৃতীয় পথটাই বেছে নেয়। সে একটি ভুয়া পরিচয় তৈরি করে এবং সবার কাছে নিজেকে একটি বড় প্রপার্টির ম্যানেজমেন্ট কোম্পানির ম্যানেজার হিসেবে পরিচয় দিতে শুরু করে। ধনী বাড়ির মালিকদের কাছে গিয়ে সে বলতো, আপনাদের বাড়ির দেখাশোনা, ভালো ভাড়াটিয়া খুঁজে দেওয়া আর প্রতি মাসে সময় মতো ভাড়া পৌঁছে দেওয়ার দায়িত্ব পুরোপুরি আমাদের। এর বিনিময়ে আমি মাত্র 10% কমিশন নেব। এনার মিষ্টি কথায় আর কর্পোরেট লোক দেখে অনেকেই তাকে বিশ্বাস করে কোটি কোটি টাকার সম্পত্তির চাবি পর্যন্ত তুলে দিত। আর সেই সুযোগটাই কাজে লাগাতো এনা। নতুন ভাড়াটিয়াদের কাছ থেকে অগ্রিম ও সিকিউরিটি ডিপোজিটের নাম লিখে লাখ লাখ টাকা তুলতে শুরু করে। তার পরিকল্পনা ছিল এই টাকা বড় কোনো জায়গায় বিনিয়োগ করে মোটা লাভ করবে। পরে আসল টাকা বাড়ির মালিককে ফিরিয়ে দিয়ে নিজে রাতারাতি ধনী হয়ে যাবে। এদিকে গল্পে আসে আর এক গুরুত্বপূর্ণ চরিত্র জ্যাকি এবং তার মা জানকী। ছোটবেলা থেকেই জ্যাকির স্বপ্ন ছিল বড় সিনেমার নায়ক হওয়া। তার বাবা জীবিত থাকাকালীন একটি সমাজসেবামূলক ট্রাস্ট পরিচালনা করতেন, কিন্তু বাবার মৃত্যুর পর ট্রাস্টটি ঋণের বোঝায় ডুবে বন্ধ হয়ে যায়। জ্যাকির মা সব সময় ছেলেকে সাহস দিতেন এবং চাইতেন যেভাবেই হোক একদিন সে বড় অভিনেতা হোক। ঠিক তখনই জানকী দেবী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। ভয় পেয়ে জ্যাকি সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায়। একজন জুনিয়র ডাক্তার এক্স-রে করে জানায় তার ফুসফুসে মারাত্মক সংক্রমণ হয়েছে। অবিলম্বে অপারেশন না করলে বাঁচানো যাবে না, আর সেই অপারেশনের খরচ লাগবে 5 লাখ টাকা। এত বড় অঙ্কের টাকা শুনে জ্যাকির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে পরিচিত সবাইকে সাহায্যের জন্য অনুরোধ করে, কিন্তু কঠিন সময়ে কেউ 1 টাকাও ধার দেয় না। সারা রাত হাসপাতালের মেঝেতে মায়ের পাশে কাঁদতে থাকে সে। অবশেষে আর কোনো উপায় না দেখে সোশ্যাল মিডিয়ায় মায়ের অসুস্থতার ছবি পোস্ট করে বাবার পুরনো ট্রাস্টের নাম ব্যবহার করে সাহায্যের আবেদন জানায়। সঙ্গে নিজের ব্যাংক অ্যাকাউন্ট নম্বরও দিয়ে দেয়। জ্যাকির বাবার সততার কারণে সেই ট্রাস্টের প্রতি মানুষের আগেই বিশ্বাস ছিল, তাই অসংখ্য মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কেউ পাঠায় 5,000, কেউ 10,000, আবার কেউ তারও বেশি। দেখতে দেখতে দুপুরের মধ্যেই পুরো 5 লাখ টাকা জমা হয়ে যায়। খুশিতে জ্যাকি টাকা নিয়ে ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার সাহেব, টাকার ব্যবস্থা হয়ে গেছে, এখন আমার মায়ের অপারেশন শুরু করুন। কিন্তু ডাক্তার তাকে একটু অপেক্ষা করতে বলেন। আসলে জুনিয়র ডাক্তার তখন রিপোর্টটি সিনিয়র সার্জনের কাছে নিয়ে যায়। তখন সত্যিটা সামনে আসে। সিনিয়র ডাক্তার রাগে বিস্ফোরিত হয়ে বলেন, জানকী দেবীর ফুসফুসে কোনো রোগই নেই, তার শুধু গ্যাসের সমস্যা হয়েছে, যা সাধারণ অ্যান্টাসিড খেলেই ঠিক হয়ে যাবে। অর্থাৎ অপারেশনের কথা বলা হাসপাতালের বড় ধরনের অবহেলা ছিল। নিজেদের ভুল লুকাতে জুনিয়র ডাক্তার বাইরে এসে জ্যাকিকে মিথ্যা বলে। উপরে আল্লাহর রহমত হয়েছে, নতুন রিপোর্টে দেখা গেছে উনি এখন সম্পূর্ণ সুস্থ। অপারেশনের আর কোনো দরকার নেই, শুধু ওষুধ খেলেই হবে। একথা শুনে জ্যাকি ভীষণ খুশি হয়ে মাকে বাড়ি নিয়ে আসে। বাড়ি ফিরে সে তার সততার সঙ্গে মাকে বলে, মা, যেহেতু অপারেশন লাগছে না, তাই যারা আমাদের সাহায্য করেছে আমি কালই লাইভে এসে সবার টাকা ফেরত দিয়ে দিব। কিন্তু জানকী দেবী চিন্তা ভাবনা ছিল একেবারেই আলাদা। হালকা রহস্যময় হাসি দিয়ে তিনি বলেন, বোকা ছেলে, মানুষ এই টাকা তোকে বা আমাকে দেখে দেয়নি, দিয়েছে তোর বাবার ট্রাস্টের সম্মান আর বিশ্বাসের কারণে। তিনি আরো বলেন, এই টাকা ফেরত দিলে তোর বড় মানুষ হওয়ার কিংবা সিনেমার নায়ক হওয়ার স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। এই কথার পর থেকেই মা ছেলের জীবনে এক বিপজ্জনক মোড় নেয়। তারা বুঝে যায় মানুষের আবেগ আর বিশ্বাসকে কাজে লাগিয়ে এক রাতেই যদি 5 লাখ টাকা তোলা যায়, তাহলে ভবিষ্যতে কোটি টাকাও আয় করা সম্ভব। এরপর তারা নতুন এক প্রতারণার ফাঁদ পাতে। শহরে বিভিন্ন জায়গায় গিয়ে অনাথ শিশু, অসহায় রোগী আর সমাজসেবার নামে মিথ্যা গল্প বানিয়ে বাবার ট্রাস্টের নাম ব্যবহার করে লাখ লাখ টাকা
অনুদান তুলতে শুরু করে। অন্যদিকে শ্রাবণের জীবনেও দিন দিন আরো জটিল হয়ে উঠছিল। একদিকে বিশাল ঋণের চাপ, অন্যদিকে সে প্রেমে পড়ে এক ধনী ব্যবসায়ীর মেয়ের পরিবার যখন শ্রাবণের সরকারি চাকরির কথা শুনে তারা বাড়ি দেখতে আসে। ঠিক সেই দিনই ঘটে আরেকটি অপমানজনক ঘটনা। ঋণ আদায়কারী এক গুন্ডা কয়েকজন লোক নিয়ে শ্রাবণের বাড়ির সামনে এসে গালাগালি শুরু করে। ঘরের ভিতরে বসে থাকা মেয়ের বাবা মা সবকিছু দেখে বুঝে যায় এ ছেলের উপর বিশাল ঋণ রয়েছে। তারা মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেন এমন ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া সম্ভব নয়। নিজের ভালোবাসার মানুষের সামনে এভাবে অপমানিত হয়ে শ্রাবণের মাথায় রাগ চেপে যায়। সে বাইরে বেরিয়ে ঋণ আদায়কারী এজেন্টের কলার চেপে ধরে বলে, আমি গত 5 বছর ধরে একটা কিস্তিও মিস করিনি। আজ থেকে তোমাদের 1 টাকাও দেব না। যা করার থানায় গিয়ে করো। ঋণ আদায়কারী তখন চলে গেলে অপমানের প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরদিন শ্রাবণ ও তার বন্ধু মনিকে থানায় ডাকা হয়। সেখানে কঠোর পুলিশ অফিসার ইন্সপেক্টর কল্যাণ সুন্দরম তাকে সময় মতো ঋণ শোধের জন্য ভয় দেখিয়ে সতর্ক করে। থানা থেকে বেরিয়ে শ্রাবণ আন্নাজির দোকানে যায়। আন্নাজি তাকে বিভিন্ন দোকানে বিদ্যুৎ বিল জমা দেওয়ার জন্য প্রচুর নগদ টাকা দেন, কিন্তু পথে আবার সেই ঋণ আদায়কারী এসে টাকা দাবি করে। প্রাণ বাঁচাতে শ্রাবণ বিলের টাকার একটি অংশ দিয়ে কিস্তি পরিশোধ করে। এখান থেকেই তার মাথায় একটি বিপজ্জনক পরিকল্পনা আসে। সে লক্ষ্য করে মানুষ সাধারণত শেষ তারিখের প্রায় 20 দিন আগেই বিদ্যুৎ বিল জমা দেয়। তাই সে ভাবে এই টাকা 20 দিনের মধ্যে শেয়ার মার্কেটে বিনিয়োগ করে লাভ করা যায় এবং নির্ধারিত দিনে আসল টাকা জমা দিয়ে দেওয়া যায়। তাহলে কেউ কিছু বুঝতেই পারবে না। পরিকল্পনা অনুযায়ী সে অফিসের কম্পিউটার ইচ্ছাকৃতভাবে নষ্ট করে দেয় এবং হাতে লেখা রসিদ দিয়ে মানুষের কাছ থেকে নগদ টাকা সংগ্রহ করতে শুরু করে। বন্ধু মনির সাহায্যে শেয়ার বাজারে বিনিয়োগ করে প্রথমে 60% লাভ পেয়ে যায়। এই সাফল্যে সে লোভী হয়ে সরকারি চাকরি ছেড়ে নিজস্ব ইনভেস্টমেন্ট কোম্পানি খুলে বসে। মানুষকে 20% নিশ্চিত লাভের প্রতিশ্রুতিও দেয়। অল্প সময়ে অসংখ্য মানুষ কোটি কোটি টাকা বিনিয়োগ করতে শুরু করে। লাভের 20% গ্রাহককে দিয়ে 40% নিজের কাছে রেখে দিত শ্রবণ। এদিকে এনা তার ভুয়া ভাড়া ব্যবসায় এবং জেকি জানকির ট্রাস্টের 42 লাখ টাকা শ্রবণের কোম্পানিতে বিনিয়োগ করে। 4 জনের জীবন একবারে বিলাসবহুল হয়ে ওঠে। কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হয় না। একদিন শ্রবণের পুরনো এক বন্ধু একটি গোপন স্ক্র্যাপ ব্যবসার 10 কোটি টাকা বিনিয়োগ করলে মাত্র 3 দিনের মধ্যে দ্বিগুণ করে দেওয়ার লোভনীয় প্রস্তাব দেয়। রাতারাতি ধনী হওয়ার আশায় শ্রবণ গ্রাহকদের টাকা, বিদ্যুৎ বিলের টাকা এবং নিজের সঞ্চয় মিলিয়ে পুরো 10 কোটি টাকা বন্ধুর হাতে তুলে দেয়। পরদিনের খবর আসে সেই বন্ধুকে গুলি করে হত্যা করা হয়েছে এবং 10 কোটি টাকা লুট হয়ে গেছে। মুহূর্তের মধ্যে শ্রবণের পুরো সাম্রাজ্য ধসে পড়ে। বিদ্যুৎ বিভাগের টাকা জমা না হওয়ায় পুরো এলাকায় বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। ক্ষুব্ধ মানুষ তার অফিসে হামলা চালায়। একই সময়ে এনার বাসা ভাড়ার প্রতারণা এবং জ্যাকি জানকির ভুয়া ট্রাস্ট কেলেঙ্কারির প্রকাশ্যে চলে আসে। পুলিশ 4 জনকে গ্রেপ্তার করে। শ্রবণ নিজের অপরাধ স্বীকার করলেও ইন্সপেক্টর কল্যাণ সুন্দরম তাকে বিশ্বাস করেন না, বরং গোপনে 4 জনকে ভুয়া এনকাউন্টারে হত্যা করার পরিকল্পনা করে। এই খবর শুনে 4 জন ভয় পেয়ে যায়। গভীর রাতে খাবার নিয়ে আসা পুলিশ সদস্যকে অজ্ঞান করে তারা চাবি নিয়ে লকআপ থেকে পালিয়ে যায়। চেন্নাই ছেড়ে পালানোর সময় শ্রবণ সবাইকে প্রতিশ্রুতি দেয়, আমি একদিন তোমাদের সব টাকা ফিরিয়ে দেব। কিন্তু কেউ তাকে বিশ্বাস করে না। তাই তারা সিদ্ধান্ত নেয় যতদিন টাকা ফেরত না পাবে ততদিন শ্রবণের সঙ্গেই থাকবে। এরপর 4 জন মিলে একটি ভুয়া পরিবার হিসেবে নতুন জীবন শুরু করে। এখানেই 7 বছর আগের ফ্ল্যাশব্যাক শেষ হয় এবং গল্প বর্তমান সময়ে ফিরে আসে। এরপর আসে 2টি বিশাল টুইস্ট। প্রথম টুইস্ট, যে 5 বছরের শিশু জীবা অপহৃত হয়েছে সে আসলে শ্রবণের নিজের ছেলে নয়, সে এনার সন্তান। সমাজে বাবাহীন সন্তানের কষ্ট থেকে তাকে বাঁচাতে শ্রবণ নিজের সন্তানের মতোই বড় করেছে। দ্বিতীয় টুইস্ট, স্কুলের সিসিটিভিতে দেখা অপহরণকারী আর কেউ নয়, সেই ইন্সপেক্টর কল্যাণ সুন্দরম, যার বয়স 7 বছর আগে তারা শহর ছেড়ে পালিয়েছিল। এখন নিশ্চিত হয়ে যায় যে জিবা পুলিশের হেফাজতেই আছে, কিন্তু তাকে উদ্ধার করতে হলে আবার সেই পুরনো শহর মঙ্গলমপুরে ফিরতে হবে, যেখানে হাজার হাজার মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করে তারা পালিয়েছে। সেখানে ফিরে যাওয়া মানে জনতার হাতে ধরা পড়ে মৃত্যু ঝুঁকি নেওয়া। ঠিক তখনই শ্রবণ ধীর কণ্ঠে বলে, জিবা আমার রক্তের সন্তান না হলেও সে আমার ছেলে। আমি তাকে নিজের সন্তানের মতোই মানুষ করেছি। আজকেও আমার সঙ্গে আসুক বা না আসুক, আমি একাই তাকে ফিরিয়ে আনবো। আর এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে জ্যাকি, জানকি ও আন্নাজের চোখেও জল চলে আসে।
হাসে। তারা বলে, বাঁচবো একসঙ্গে, মরবো একসঙ্গে। এরপর চারজন একটি গাড়িতে করে আবার মঙ্গলপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে তারা একটি বহুদিন ধরে বন্ধ পড়ে থাকা বিশাল সরকারি টোল প্লাজা দেখতে পায়। শ্রবণ কিছুক্ষণ সেটির দিকে গভীরভাবে তাকিয়ে থাকে, কিন্তু কাউকে কিছু বলে না। রাতের অন্ধকারে তারা চুপি চুপি শ্রবণের পুরনো বাড়ি পৌঁছে যায়। সেখানে শ্রবণ কাঁপা কাঁপা কণ্ঠে ইন্সপেক্টর কল্যাণ সুন্দরমের কাছে জীবাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে, কিন্তু কল্যাণ সুন্দরম হেসে বলে, কিরে প্রতারকের দল, ভেবেছিলি থানায় লকআপ থেকে পালিয়ে আমাকে ফাঁকি দিতে পারবি? তোদের পুরনো ইতিহাস আমার হাতের মুঠোয়। দেখলি তো, শুধু বাচ্চাটাকে টুপ বানাতেই তোরা নিজেরাই আবার খাঁচায় ফিরে এসেছিস। শ্রবণ হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, স্যার, আমাদের সঙ্গে যা ইচ্ছা করুন, কিন্তু নির্দোষ বাচ্চাটাকে ছেড়ে দিন। ঠিক তখনই কল্যাণ এমন এক সত্য প্রকাশ করে যা শুনে চারজনেই হতবাক হয়ে যায়। সে হেসে বলে, তোমরা সত্যিই ভেবেছিলে থানায় লকআপ থেকে পালিয়ে গেলে আর তামিলনাড়ুর পুলিশ তোমাদের খুঁজে পাবে না? সেই রাতে লকআপের পেছনের জানালার নাট বল্টু আমি নিজেই আলগা করে দিয়েছিলাম। তোমাদের পালিয়ে যাওয়া কোনো দুর্ঘটনা ছিল না, সেটা ছিল আমার সাজানো পরিকল্পনা। আসল সত্য হলো, বাইরে থেকে সৎ ও কঠোর পুলিশ অফিসার মনে হলেও কল্যাণ সুন্দরম ছিল ভেতরে ভেতরে এক দুর্নীতিবাজ এবং আন্ডারওয়ার্ল্ডের ড্রাগ ব্যবসায়ী। অবসরের পর সে নিজের সব বৈধ টাকা জুয়া সোনার ব্যবসায় হারিয়ে পুরোপুরি নিঃস্ব হয়ে যায়। 7 বছর আগে শ্রবণদের প্রতারণার দক্ষতা দেখে সে বুঝেছিল এদের ব্যবহার করে ভবিষ্যতে আরো বড় অপরাধ করানো যাবে। তাই সে ইচ্ছা করে তাদের পালাতে দিয়েছিল। এখন তার দরকার 50 কোটি টাকা। সে শ্রবণদের হুমকি দিয়ে বলে, ব্যাংক ডাকাতি করো, চুরি করো, কিংবা নতুন কোনো প্রতারণা করো, আমার কিচ্ছু আসে যায় না। আমার শুধু 50 কোটি টাকা চাই। কালকের মধ্যে প্ল্যান না করলে তোমাদের ছেলের লাশ বাড়িতে পাঠিয়ে দেব। বাধ্য হয়ে শ্রবণ তার শর্ত মেনে নেয়। সারা রাত চারজন ভাবতে থাকে, মাত্র একদিনে 50 কোটি টাকা কোথা থেকে আসবে। হঠাৎ শ্রবণের মাথায় রাস্তার ধারে পড়ে থাকা সেই বন্ধ টুল প্লাজার কথা আসে। সে সুন্দরমকে বলে, স্যার, আমরা যদি ওই বন্ধ টুল প্লাজা আবার চালু হয়েছে বলে ভুয়া নাটক করি, তাহলে হাজার হাজার গাড়ি থেকে টোল আদায় করে কোটি কোটি টাকা তুলে ফেলতে পারবো। আইডিয়াটি শুনে সুন্দরম দারুণ খুশি হয়ে যায়। তবে শ্রবণও কম চালাক ছিল না। সে বলে, কাজ শুরু করার আগে আমি জীবার সঙ্গে একবার কথা বলতে চাই, নিশ্চিত হতে চাই যে সে বেঁচে আছে। সুন্দরম রাজি হয়ে ফোনের স্পিকার চালু করে দেয়। শ্রবণ জিজ্ঞেস করে, বাবা, তুমি কোথায়? জীবা খুব বুদ্ধিমত্তার সঙ্গে কাদার অভিনয় করতে করতে ইশারায় জানিয়ে দেয় তাকে একটি পুরনো পরিত্যক্ত কারখানার ভেতরে হুইল চেয়ারে বেঁধে রাখা হয়েছে, আর বাইরে 2 জন বন্দুকধারী পাহারা দিচ্ছে। এই ছোট সূত্র পেয়ে শ্রবণের মনে নতুন আশা জাগে। এরপর শুরু হয় ভারতের ইতিহাসের সবচেয়ে ভুয়া টোল প্লাজা কেলেঙ্কারি। কল্যাণ সুন্দরম তার পুরনো পুলিশি প্রভাব ও জাল সরকারি কাগজপত্র ব্যবহার করে রাতারাতি সেই বন্ধ টোল প্লাজাকে নতুন রূপ দেয়। মিডিয়াকে টাকা দিয়ে ভুয়া সংবাদ প্রচার করানো হয় যে সরকারি অনুমোদনের পর টোল প্লাজাটি আবার চালু হয়েছে। এমনকি একজন স্থানীয় মন্ত্রীকে দিয়েও উদ্বোধনের ফিতা কাটানো হয়। এরপর প্রতিদিন হাজার হাজার যানবাহন থেকে টোল আদায় হতে থাকে। মাত্র কয়েক সপ্তাহে কোটি কোটি টাকা সুন্দরমের অ্যাকাউন্টে জমা হতে শুরু করে। কিন্তু শ্রবণ জানতো টাকা হাতে পেলে সুন্দরম তাদের সবাইকে মেরে ফেলবে। তাই সে আরো একটি ফাঁদ পাতে। একদিন সে সুন্দরমের সঙ্গে এক ভুয়া বিজ্ঞানীর পরিচয় করিয়ে দেয়। সেই বিজ্ঞানী দাবি করে সে এমন একটি হাইড্রোজেন জেনারেটর বানিয়েছে যা শুধু সাধারণ পানি ব্যবহার করেই বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। আর এই প্রকল্প আন্তর্জাতিক বাজারে চালু হলে 50 কোটি টাকা মুহূর্তের মধ্যে 500 কোটিতে পরিণত হবে। লোভে অন্ধ হয়ে সুন্দরম পুরোপুরি এই প্রতারণার ফাঁদে পা দেয়। সে টোল প্লাজার সব আয়ই বিনিয়োগ করে না, নিজের পরিচিত মাফিয়া ও প্রভাবশালীদের রাজনীতিবিদদের কাছ থেকে আরো 50 কোটি টাকা এনে এই ভুয়া প্রকল্পে বিনিয়োগ করায়। সব টাকা জমা হওয়ার পর সুন্দরম আনন্দে শ্রবণের অফিসে এসে বলে, দেখ, আমাদের অ্যাকাউন্টে এখনো 50 কোটি টাকা এসেছে, এবার বল তোর কি চাই। শ্রবণ শান্ত গলায় উত্তর দেয়, আমার ছেলে জীবাকে আমার কাছে ফিরিয়ে দিন। কিন্তু ঠিক তখনই কল্যাণ সুন্দরম তার আসল রূপ দেখায়। সে শ্রবণের মাথায় বন্দুক ঠেকিয়ে হেসে বলে, আমি তো শুধু বলেছিলাম জীবাকে ছেড়ে দেব, তোদের 4 জনকে বাঁচিয়ে রাখার কথা তো আমি কখনো বলিনি। তোরা বেঁচে থাকলে আমার জন্য বিপদ, তাই তোদের আজ শেষ করে দেব।
এরপর ইন্সপেক্টর কল্যাণ সুন্দরম তার লোকদের আদেশ দেয় ওদের 4 জনকে গুলি করে লাশ হাইওয়েতে ফেলে দিতে। কিন্তু মৃত্যুর আগে শেষবারের মতো জীবার সঙ্গে কথা বলার জন্য শ্রবণ কল্যাণ সুন্দরমের পায়ে ধরে অনুরোধ করে। কিছুটা দয়া দেখিয়ে সুন্দরম স্পিকার অন করে দেয়। আর ঠিক তখনই সিনেমার সবচেয়ে বড় এবং অবিশ্বাস্য টুইস্ট সামনে আসে। ফোনে শ্রবণ শুধু একটি কোড ওয়ার্ড বলে, বাবা অ্যাকশন। আসলে জীবা কখনোই প্রতিবন্ধী বা পক্ষাঘাতগ্রস্ত ছিল না। স্কুলে বিশেষ কোটায় কম ফিতে ভর্তি হওয়ার জন্যই শ্রবণের পরিকল্পনায় সে ছোটবেলা থেকে হুইল চেয়ারে বসে থাকার অভিনয় করছিল। শ্রবণের সেই গোপন সংকেত পাওয়া মাত্রই জীবা নিজের পকেট থেকে একটি ছোট ক্লিপ বের করে মুহূর্তের মধ্যে হাতকড়া খুলে ফেলে। তারপর হুইল চেয়ার থেকে লাফিয়ে উঠে পাহারাদারদের চোখে ধুলো দিয়ে কারখানা থেকে পালিয়ে যায়। পালানোর পর সে নিজের মোবাইলে লাইভ লোকেশন শ্রবণের কাছে পাঠিয়ে দেয়। এদিকে লোকেশন হাতে পেয়ে শ্রবণ আর এক মুহূর্তেও দেরি করে না। সে কল্যাণ সুন্দরমের হাতে থাকা বন্দুকটিকে লাথি মেরে ফেলে দেয় এবং টেবিল উল্টে তার উপর ঝাঁপিয়ে পড়ে। জ্যাকি ও অন্যরাও যোগ দেয় আর সবাই মিলে গুন্ডাদের ভালোভাবেই কাবু করে ফেলে। এরপর তারা কল্যাণ সুন্দরমকে দড়ি দিয়ে একটি চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে। তারপর জীবাকে পাঠানো লোকেশনে দ্রুত গাড়ি চালিয়ে পৌঁছে তাকে নিরাপদে উদ্ধার করে বুকে জড়িয়ে ধরে। চেয়ারে বাঁধা অবস্থায় কল্যাণ সুন্দরম চিৎকার করে বলে, তোমরা পালিয়ে কোথায় যাবে? এই ভুয়া টোল প্লাজা কেলেঙ্কারির কথা সেন্ট্রাল এজেন্সিতে জানতে পারলে তোমাদের ফাঁসি হবে। তখনই ভিডিও কলে শ্রবণ তাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেয়। হেসে বলে, সুন্দরম স্যার, সেই হাইড্রোজেন জেনারেটর প্রজেক্টটা পুরোপুরি একটা সাজানো নাটক ছিল। আপনার মতো অতিলোভী মানুষকে ফাঁদে ফেলার জন্য এই পরিকল্পনাটা আমি নিজেই বানিয়েছিলাম। শ্রবণ আরো জানায়, আপনি যখন মন্ত্রীদের কাছ থেকে ঘুষ নিচ্ছিলেন, ভুয়া টোল প্লাজার টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন এবং আমাদের এনকাউন্টারের হুমকি দিয়েছিলেন। তখন আপনার প্রতিটি কাজ আর আমার লুকানো পেন ক্যামেরায় রেকর্ড হচ্ছিল। আর সেই ভিডিও আমি আগেই দিল্লির সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সির সদর দপ্তরে পাঠিয়ে দিয়েছি। কয়েক মুহূর্তের মধ্যেই দেশের সব নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ ছড়িয়ে পড়ে। ভারতের ইতিহাসের সবচেয়ে বড় ভুয়া টোল প্লাজা কেলেঙ্কারির মূল হোতা সাবেক পুলিশ কর্মকর্তা কল্যাণ সুন্দরম। খবর ছড়িয়ে পড়তে সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি কর্মকর্তারাও তার বিরুদ্ধে অবস্থান নেয়। কিছুক্ষণের মধ্যে কেন্দ্রীয় তদন্ত সংস্থার দল সুন্দরমের অফিস ঘিরে ফেলে এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় শ্রবণ, এনা, জ্যাকি এবং জানকী ভুয়া টোল প্লাজা থেকে আয় করা কোটি কোটি টাকার 1 টাকাও নিজেদের কাছে রাখে না, বরং 7 বছর আগে যেসব নিরীহ মানুষের সঙ্গে তারা প্রতারণা করেছিল তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে গোপন সেই টাকা ফিরিয়ে দেয়। নিজেদের অতীতের সব ভুলের প্রায়শ্চিত্ত করে তারা নতুন আশা আর নতুন জীবনের পথে জীবাকে নিয়ে এগিয়ে যায়। আর এভাবেই শেষ হয় দুর্দান্ত থ্রিলার সিনেমা কোন সিটি। আপনাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আর এমন আরো দারুণ মুভি এক্সপ্লেইন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।